চলে আসলাম এই জন্য আমার এখনও কয়েকজনকে শেষ করতে হবে। ফোনটা বের করে জ্যাককে ফোন দিলাম। হ্যালো বস। জ্যাক, খোঁজ নাও, তৃতীয় ব্যক্তি কই আছে। বস আজ রাত 8টায় বেরিয়ে পড়বেন। না জ্যাক, আমি ওকে বাড়িতেই পেতে চাই। শুনেছি ওর নাকি বউটা খুব সুন্দর। বাড়ির ঠিকানা দাও তো। গুলশান রোড 3412 নং বাড়ি। ঠিক আছে জ্যাক, খেলা হবে আজ রাতে। ফোনটা কেটে শিহাবকে জানালাম। পরে আমি আমার সাধারণ ফোন দিয়ে হুমায়রাকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম। ওপাশ থেকে কোনো কথাই নেই। বুঝলাম পাগিটা খুব অভিমান করেছে। আমি জানি কেউ একজন এখন আমার উপরে খুব অভিমান করে আছে। অবশ্য করারই কথা। আমি খুব শীঘ্রই আসছি, তার কাছে আসছি। সে কি এখন কথা বলবে? না, সে শুনবে না। আমি এক্ষুনি তাকে দেখতে চাই। সে না আসলে আমি সেখানে যাব, সে যেখানে আছে। কি আর করার, এখন 8টা বাজে। আমি ঠিক 12টার সময় তার সামনে থাকবো, কিন্তু শর্ত আছে। হ্যাঁ হ্যাঁ, বলো, আমি রাজি। আমার পছন্দের বিরিয়ানি আর গরুর মাংস কষা চাই, এবং আমার বউয়ের নিজ হাতে রান্না করতে হবে। ওপাশ থেকে হো হো করে হাসার আওয়াজ পেলাম। আরে বর সাহেব, আমি সেসব জানি। যতই হোক আমার বর বলে কথা। তা আমি রান্না করতে লাগলাম। ঠিক 12টায় যেন কলিং বেল বাজে, না হলে। থাক, আর বলতে হবে না, আমি আসছি। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। কোনো কিছু না ভেবে দ্রুত শিয়াবকে বলে এয়ারপোর্টের উদ্দেশ্যে যেতে লাগলাম। দ্রুত ভেতরে গিয়ে সব কিছু ঠিকঠাক করতে প্রায় 1 ঘন্টা 30 মিনিট লেগে গেল, আর এয়ারপোর্টে আসতে প্রায় 30 মিনিট। এখন 10টা বাজে। কপাল বেয়ে ঘাম ছুটতে শুরু করেছে। একটু পর অনুমতি দিল হেলিকপ্টারে ওঠার। হেলিকপ্টারে করে বগুড়া 5 স্টার হোটেলে মোমো নিতে ল্যান্ড করতে 45 মিনিট লেগে গেল। দ্রুত সেখান থেকে হোটেলের মধ্যে গিয়ে সব কিছু ঠিকঠাক করতে আরও 30 মিনিট লাগলো। তারপর গাড়িতে করে বাড়িতে আস্তে আস্তে প্রায় আরও 30 মিনিট লাগলো। কপাল বেয়ে এতক্ষণ ঘাম বের হলেও ছোটাছুটি সার্থক হয়েছে। 15 মিনিট আগে এসে গিয়েছি। আশেপাশের দোকান থেকে পুরো দোকানের চিপস কিনতে আরও 10 মিনিট শেষ হলো। দ্রুত দরজার সামনে গেলাম। ঘড়ির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছি। 11টা 59 মিনিট বাজে। আর মাত্র 1 মিনিট। ঘড়ির মিনিটের কাঁটা 12তে ঠেকতেই কলিং বেল চাপ দিলাম। সাথে সাথে দরজা খুলে গেল। সামনে তাকিয়ে সব ক্লান্তি দূর হয়ে গেল নিজের স্ত্রীকে দেখে। আর স্ত্রী আমার ব্যস্ত হয়ে পড়ল তার ওড়না দিয়ে আমার ঘামগুলো মুছে দিতে। তারপর আমার দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। এর এই হাসির জন্য এত কিছু করা। হুমেরার পেছনে আমার শাশুড়ি এসব দেখে হেসে দিয়ে চলে গেল। তুমি পারো বটে, একদম সঠিক সময়ে বেল বাজিয়েছো। আরে তো ঘামছো কেন? হাজার হলেও একটা মাত্র বউ আমার, তাকে কথা দিয়েছি ঠিক সময় আসবো, তাই তো এত দ্রুত এসেছি। খুশি হয়েছো তুমি? খুব। এসো ভিতরে এসো। আমি সোজা ডাইনিংয়ে গিয়ে বসে পড়লাম। পাশে আমার আর এক মা ছিল। তিনি আমার দিকে মায়াময়ী হাত দিয়ে আদর করে বলল, আমার ছেলেটাকে দেখি খুব টেনশনে ফেলেছিস আমার মেয়ে। মা, খুব। উফ, এতগুলো পথ এত কম সময় চলে এসেছি, যে কি বলো না তুমি। পাগল ছেলে, তা কই ছিলে? বাবা, আমার কথা কি তোমার মনে পড়ে না? মা, আমার যাদের জন্য করুণ অবস্থা, আমার দেশের খারাপ অবস্থা, তাদের উপর প্রতিশোধ নিতে আমি দূরে আছি। মা, আমি অতটাও ভালো নই। আমার সাথে যা করেছে সেটা মাফ করলাম, কিন্তু আমার সেই ছোট সেই সব অনাথ ভাই বোনেরা যে আমার জন্য কেঁদেছে, আমি কি তাদের এই কান্না ভুলতে পারবো? কখনই না মা, কখনই আমি পারবো না এটা। হুমায়রা একের পর এক আইটেম নিয়ে এসে রাখছে। একটু পর আমাকে আর মাকে সার্ভ করে দিল, কিন্তু সে বসলো না। আমি বলার পরও না, আমার খাওয়ার দিকে তাকিয়ে আছে। মা মনে হয় কিছু একটা আন্দাজ করেছে, তাই খাবার নিয়ে রুমে যেতেই হুমায়রা আমার কোলে বসে পড়ল। তারপর অভিমানী কণ্ঠে বলল, তুমি তো রাক্ষস, আমাকে খাওয়াবে কে? কেন, তুমি তুলে খাবে? এই হনুমান, তুমি থাকতে আমি কেন তুলে খাবো? তুমি তুলে খাও। বললাম তো পারবো না। সত্যিই তো, আমাকে কেন খাওয়াবে? খাবো না। কাঁদো কাঁদো করে কথাটা বলে উঠতে যাবে, অমনি কোলে বসিয়ে গালে হালকা কামড় দিয়ে বললাম, আমার বউটা তো দেখি খুব অভিমানী। আমি তোমার বউকে একটু রাগাতে চেয়েছিলাম, কিন্তু সে মন খারাপ করবে জানলে বলতামই না আমি এটা। তাই বলে গালে কামড় দিলে কেন? আমি আবারও কামড় দিলাম। কেন? আমি আমার বউকে কামড় দিব, চুমু দিব, আদর করব, তাতে ডাক্তার ম্যাম আপনার কি? হয়েছে হয়েছে, এখন খাও, ক্ষুধা পেয়েছে। কি করব পাঠক পাঠিকা, একটা মাত্র বউ আমার। যতই মাস্তান হই, বউয়ের কাছে রোমান্টিক আর ভীতু হতে হয়। বউকে খাওয়াচ্ছি, আমিও খাচ্ছি।
খাওয়ার শেষে হুমায়রার হাতে কামড় দিয়ে দিল। কি হলো এটা? কামড় দিলে কেন? আমার একটা মাত্র বর বিয়ের প্রথম এত আদর করে খাওয়ালো, তাই একটু তাকে আদর করলাম। এটা আদর? কামড় দিয়ে আদর? এই যে মিস্টার, আমি আপনার স্বামীর হাতে কামড় দিয়েছি, তাতে আপনার কি? আমি তাকে কামড় দেব, হাতে রক্ত বের করব, তারপর সেই হাতে ব্যান্ডেজ করে নিজে হাতে তুলে খাওয়াবো, বুঝেছেন? পাগলি আমার কথা আমাকে ফেরত দিচ্ছ? মিস্টার বর। খাওয়া দাওয়া করে বউটাকে কোলে নিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ ঘুমিয়ে ফ্রেশ হয়ে হুমায়রার দিকে তাকালাম। সে মনটা খারাপ করে চেয়ে আছে। বউ, আমি আসছি। আবার কবে আসবে? সামনের সপ্তাহে। অপেক্ষা করব আমি। হুমায়রা, শোনো, আমি একটা নাম্বার দিব। তুমি এই নাম্বারে কখনো ফোন দিবে না যতক্ষণ না আমাকে তুমি কন্ট্যাক্ট করতে না পারো। 2 থেকে 3 দিন অপেক্ষা করবে, তারপরও আমার নাম্বার বন্ধ পেলে এই নাম্বারে ফোন দিবে। এ তোমাকে সব বলে দিবে, এবং যদি বলে আমার কিছু হয়েছে তো মাথা ঠান্ডা করে তাকে জিজ্ঞাসা করবে সেখানে যাওয়া যাবে তো। যদি বলে হ্যাঁ, তবেই তুমি যাবে, নয়তো না। ঠিক আছে। মায়ের কাছ থেকে বিদায় নিলাম। বাড়ি থেকে বের হব, তাই হুমায়রা এগিয়ে দিতে এলো। ওকে আলতো করে জড়িয়ে ধরে একটা চুমু দিলাম। ও আমার দিকে একটা টিফিন এগিয়ে দিয়ে বলল, এটা পৌঁছিয়ে খাবেন। বউ যখন বলেছে তখন তো খাবই। মুচকি এসে বের হয়ে এলাম। ঢাকায় আসতে প্রায় 4 ঘন্টা লেগে গেল। তারপর ফোনটা চালু করতেই শিহাবের ফোন আসলো। বস, আমি আপনার বাড়ির সামনে আছি। কি বলিস? ছদ্মবেশে আছিস কি? জি ভাই। ঠিক আছে, আসছি আমি। বাসায় গিয়ে দেখি শিহাব দাঁড়িয়ে আছে। দেখে মনে হলো কিছু খায়নি, মুখটা অনেক শুকনো। তাই ওকে ফ্রেশ হয়ে আসতে বলে খাবারগুলো গরম করে নিয়ে এলাম। বউ দেখি 3 থেকে 4 জনের খাবার দিয়েছে। ওখান থেকে আমি কিছু নিয়ে শিহাবকে সব দিলাম। মনে হয় পাগলটা কিছুই খায়নি। শিহাব দ্রুত খেতে লাগলো। এটা দেখে মনে পড়ে গেল সেই দিন সন্ধ্যার কথা। ছোট ছোট ছিনতাই করতাম, আর সেখান থেকে টাকা জমিয়ে পিস্তল কিনেছিলাম। ভালো টাকাওয়ালাও হয়েছিলাম। সাকিব আর আমি ওইসব করতাম। তখন থেকেই বুঝতাম সাকিব কিং হতে চায়, তবুও না বোঝার ভান করতাম। তো সেই দিন বৃষ্টি হচ্ছিল। ছিনতাইয়ের সময় পুলিশ দেখে ফেলে, আর আমি পালিয়ে আসি। কিন্তু পথমধ্যে আসার সময় দেখলাম একটা 15 বছরের ছেলেকে একটা দোকানে মারছে। এগিয়ে গিয়ে শুনতে পেলাম ছেলেটা ওই দোকান থেকে রুটি চুরি করে খেয়েছে, সেজন্য নাকি মারছে। তাই আমি এগিয়ে গিয়ে ছেলেটাকে তুলে বললাম, ভাই, তোর নাম কি, আর ও তোকে মারছে কেন? ভাই, আমার নাম শিহাব, আর ইনি আমাকে কি সব এর একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলেছিল এগুলো যেন আমি বিক্রি করি, কিন্তু আমি বিক্রি করতে অস্বীকার করায় আমাকে রুটি চোর বলে মারছে। কথাটা শুনি চোখটা গরম হয়ে গেল। দোকানদার তখনও ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। এই টোকাই, তুই কে রে? কাজ করবি আমার না এলে? কিসের কাজ? দোকানদার একটা প্যাকেট এগিয়ে বলল। এগুলো বিক্রি করে দিবি? প্যাকেটটা ছিল হিরোইনের। এটা তো হিরোইন, তুই এসব বিক্রি করিস? শালা, তোকে তো আমি। মারতে আসবে অমনি পেছন থেকে M1911 পিস্তল বের করে ওর মাথায় ঠেকিয়ে বললাম, তুই কি ভাবিস রে, তোকে আমি তোকে পুঁতে ফেলবো। কেনলা পিস্তল দেখে ভয় দেখাচ্ছিস? টিগারে চাপ দিলাম, অমনি বুলেট দোকানদারের মাথা ফুটো করে চলে গেল। এতক্ষণ পর ছেলেটার দিকে তাকালাম। দেখতে খুব সুন্দর, কিন্তু দালালদের চক্রে পড়েছে। পকেটে প্রায় একটু আগে ছিনতায় টাকা ছিল। ওগুলো ওর দিকে বাড়িয়ে দিয়ে বললাম, টাকাগুলো রাখ। না ভাই, আমি নেব না। না নিলে খাবি কি? ভাই, আপনি যা করেন আমিও তাই করে খাবো। কেন? ভাই, আমি বুঝেছি ভালো মানুষকে ঠুকরে খায় কিছু মানুষ রূপী শয়তান, তাদের শেষ করব ভাই। ঠিক আছে, চল। বাস্তবে ফিরে এলাম শিহাবের ডাকে। ভাই, কি ভাবছেন এত? এত হাপুস গুপুস করে খেলে তো গলাই বাজে, বুঝেছিস? আস্তে খা। কি করব ভাই, এটা খুব টেস্ট। সমস্যা নেই, আবার এনে দেব। খাওয়ার পর্ব শেষ। ব্যবস্থা হয়েছে? জি বস। তারপর প্ল্যানগুলোকে বুঝিয়ে দিলাম। মাঝ রাস্তায় একলা দাঁড়িয়ে আছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, তবু আমি দাঁড়িয়ে আছি। একটু পর সামনে দিয়ে কালো রঙের একটা গাড়ি আসলো। ঠিক সামনে এসে থেমে গেল। ড্রাইভার বের হওয়ার আগেই ওর বুক বরাবর শ্যুট করে দিলাম। তারপর ওটাকে গাড়ি থেকে বের করে রাস্তায় রেখে গাড়িতে বসলাম। লুকিং গ্লাসে তাকিয়ে দেখি শালা বেহুশ হয়ে গেছে। ভালোই হলো, এনজয় করা যাবে ভালো মতোই। ড্রাইভ করে বাচ্চাকে ওর বাড়ি নিয়ে আসলাম, কিন্তু ও বেহুশ, হাঁটতে পারবে না। তাই কোলে করে দরজায় কলিং বেল দিলাম। একটু পর 50-এর মতো সুন্দরী এসে
দরজা খুলে দিয়ে ব্যস্ত হয়ে পড়ল। এই ছেলে, তুমি কে? আমার স্বামীর কি হয়েছে? অতিরিক্ত ড্রিঙ্কস করায় কোনো জ্ঞান নেই। আমি ওনার নতুন ড্রাইভার, এনাকে কোথায় রাখবো? ভিতরে রাখো। চেহারায় কেমন যেন কুমারী ভাব। আমি বাদশাকে ভেতরে নিয়ে গিয়ে ধপাস করে ফেলে দিয়ে মহিলাটাকে নিয়ে সোফার উপরে ঝাঁপিয়ে পড়লাম। মহিলা ছাড়ানোর চেষ্টায় ব্যস্ত, কিন্তু আমি ওর প্রত্যেক অঙ্গে এমন কামড় দিয়েছি যে শুধু চিৎকারের শব্দই আসছে। ছেড়ে দে আমাকে। আমি কে জানিস? আমি এই থানার অফিসারের স্ত্রী। তোকে আমি ফাঁসিতে লটকাবো। আমি কে জানিস? কিং চিনিস? তুই কেমন মা যে নিজের ছেলে মানে দিহানকে অন্যের বাড়িতে রাখিস একটা মেয়েকে পটাতে? কত মেয়েকে তোর সামনে নষ্ট করেছে, তা তো তুই জানিস। বাধা দিয়েছিলি, এখন ছটপট করিস কেন? তোর ছেলে যাদের ধর্ষণ করেছিল ঠিক তাদেরও এমনটাই হয়েছিল। ওর কোনো কথা নেই, শুধু চিৎকার ছাড়া। আমিও কম নই। ওর মুখটাকে এমনভাবে ধরেছি যে ওর চোয়ালের হাড়টি ভেঙে যাবে। প্রায় 3 থেকে 4 ঘন্টা এক নাগারে শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে বেচারি মারা গেল, আর নিজের মুখে হাসি ফুটে উঠল। ওকে ছেড়ে বাসার সামনে এলাম। তারপর পাশে একটা চেয়ারের সাথে বেঁধে কিচেন থেকে ধারালো ছুরি, কাঁটা চামচ আর গরম পানির উচ্চ গরম পানি এনে ওর পুরুষাঙ্গের উপর ঢেলে দিলাম। সাথে এবার চোখ বড় করে তাকালো। নেশা কেটে গেছে ওর। এই, তুই কে? আমাকে এখানে এনেছিস কেন? কিছু প্রশ্নের উত্তর জানতে। কে 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 তুই? কে হতে পারি বলতো? চিনিসনি এখনো? কি কি কিং? যাক, তাহলে চিনতে পেরেছিস তবে। ভাই, আমাকে মারবেন না ভাই, প্লিজ আমাকে মারবেন না ভাই। ঠিক আছে, এখন আমার কিছু প্রশ্নের সত্যি উত্তর দিবি। হ্যাঁ হ্যাঁ দিব, বলুন ভাই। আমার মা কই? চুপ আমি নাকি সন্ত্রাসী হামলাকারী, তাই না? চুপ। আমার মা তোর কাছে গিয়েছিল তোকে আমার খবর জানাতে। তুই আমার মাকে লাথি মারলি, বের করে দিলি, আবার পরের দিন রাতে তুলে নিয়ে গেলি। বল, আমার মা কই? চুপ। বাচ্চা চুপ থাকা দেখে শরীরের রক্ত গরম হয়ে গেল। কাঁটা চামচ ওর 2 হাতে অসংখ্য বার ঢুকাতে লাগলাম। বল, দ্রুত বল। আমার বেডরুমের খাটের নিচে আন্ডারগ্রাউন্ড রুম আছে। আমি ব্লুটুথ ইয়ারফোনে। শিহাব, বাইরে কভার করো। ওকে। আমি দ্রুত বেডরুমে গিয়ে খাটটাকে খুব কষ্টে সরালাম। তারপর চেয়ে দেখলাম একটা দরজা নিচের দিকে চলে গেছে। খুব সাবধানে নিচে নামতে লাগলাম।